সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টেস্ট পেপারে পেজ 473 নিয়ে আলোচনা করব। আগের পেজগুলোতে যেভাবে আমি তোমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার ও বঙ্গানুবাদের উত্তরগুলো দিয়েছি, ঠিক সেইভাবেই এই পেজটাতেও আমি দিয়ে দেব। তো দেখো, প্রথম প্রশ্নের উত্তর দেখো। তপনের নতুন মেসোমশাইয়ের পেশা ছিল। তপনের নতুন মেসোমশাইয়ের পেশা উত্তর হবে গ, কলেজের অধ্যাপনা। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার হয়েছিল কত টাকা? 8 টাকা 10 আনা। উত্তর হবে গ, 8 টাকা 10 আনা। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় দেখা হয়েছিল। উত্তর হবে রেল স্টেশনে, ঘ, রেল স্টেশনে। মৃত পাথরের মূর্তির মাথাকে ঠিক কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? উত্তর হবে গ, বিভৎস। পরের প্রশ্ন, সিঞ্জিনী আকর্ষী রসে। এখানে সিঞ্জিনী শব্দের অর্থ হলো উত্তর হবে ধনুকের ছিলা, গ, ধনুকের ছিলা। পরের প্রশ্ন দেখো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। উত্তর হবে গ, ক্ষমা করো। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। উত্তর হবে ঘ, বৈরী দলে। পরের প্রশ্ন, বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন বেশি বয়সে। উত্তর হবে ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশার মধ্যে অন্যতম ছিল। উত্তর হবে খ, লিপি শিল্প। যার পোশাকি নাম স্টাইলাস। কার পোশাকি নাম স্টাইলাস? উত্তর হবে ঘ, ব্রোঞ্জের শলাকা। মুন্সি পত্র ওয়াটসকে দিলেন রেখাঙ্কিত পদটি কি ধরনের কর্ম? উত্তর হবে গৌণ কর্ম। অনুসর্গ এক ধরনের, ঘ, উত্তর হবে অব্যয় পদ। পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, এই বাক্যে তর্কটি হলো বেতিহার কর্তা। উত্তর হবে গ, বেতিহার কর্তা। শাখায় শাখায় ভরা পুষ্প পদটি হলো অধিকরণে বিপসা। ক্রিয়াপদের সাথে বাক্যের নাম পদের সম্পর্ককে বলে। উত্তর ঘ, কারক। উপনগরী সমাজটি গড়ে উঠেছে। উত্তর হবে সামীপ্য অর্থে। এরপরের শেষ প্রশ্ন দেখো, কোন সমাসের সবকটি পদেই সাধারণত বিশেষ্য হয়? উত্তর হবে অব্যয়ীভাব সমাসে। তাহলে এই হচ্ছে তোমাদের এই পেজের এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তর। এরপর পরের প্রশ্নগুলোর উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, খুব উঁচু দরের সন্ন্যাসী। সন্ন্যাসীর পরিচয় দাও। উত্তর হচ্ছে, সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলেই অনেকেই মনে করেন। পরের প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদার কোন কথাকে অদ্ভুত বলা হয়েছে? উত্তর হবে, হরিদা জানিয়েছিলেন যে শতহোক একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা ফাঁকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যায়। তার এই কথাটিকেই লেখকের অদ্ভুত মনে হয়েছে। পরের প্রশ্ন দেখো, তপনের বয়সের ছেলে মেয়েদের লেখা গল্পের সঙ্গে তপনের লেখার পার্থক্য কি? উত্তর হচ্ছে, দেখো, তপনের বয়সের ছেলেমেয়েরা গল্প লিখলে তারা হয় রাজা রানীর গল্প লিখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব বিষয় নিয়ে লিখে। কিন্তু তপন সেদিকে যায়নি, সে শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে লিখেছে। এরপর পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর হবে, পকেট থেকে একটি লোহার কম্পাস, মাপ করবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? উত্তর হচ্ছে, ছোট মাসি এবং মেসোর হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা দেখে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। পরের প্রশ্ন দেখো, এরপর কবিতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো। আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? উত্তর হচ্ছে, দেখো, বোমারু শব্দের সাধারণ অর্থ বোমা নিক্ষেপকারী। বোমারু শব্দটি হিংসা ও ধ্বংসের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন কবি। এরপর পরের প্রশ্ন দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন হলো না? উত্তর হচ্ছে, মেয়েটি হলো কবির মাতৃকল্প দেশ। যুদ্ধের ফলে দেশীয় সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশ মরতে মরতে বেঁচে থাকে।
এর পরের প্রশ্ন হচ্ছে দেখো, শিশুরা আর বাড়িরা খুন হলো, বাড়িরা খুন হলো কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে দেখো, বাড়ি হলো প্রিয় বাসস্থান। যুদ্ধের ফলে বসবাসের বাড়ি ধ্বংস হওয়াকেই কবি বলেছেন বাড়িরা খুন হলো। পরের প্রশ্ন, ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? উত্তর হচ্ছে দেখো, কবি নজরুল ইসলাম দেশের তরুণ প্রাণকে ভয়ঙ্কর রূপে কল্পনা করেছেন। এই তরুণ বিপ্লবীরা প্রলয় নেশার নৃত্য পাগল, এরা জীবনকে বাজি ধরে মারণ খেলায় ঝাঁপিয়ে পড়তে পারে। মৃত্যু তাদের কাছে ভীতিপ্রদ নয়, তাই তারা বজ্রশিখার মশাল জেলে আসছে আর ধ্বংসলীলার আনন্দে হাসছে। পরের প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরে বেঁচেছিল? উত্তর হচ্ছে দেখো, রামচন্দ্র মেঘনাথের স্বরে মরেও বেঁচে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক শ্রীপ্রান্তের আসল নাম কি? উত্তর হবে দেখো, নিখিল সরকার। পরের প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাকে বলে? উত্তর হচ্ছে, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে ক্যালিগ্রাফিস্ট। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কি? উত্তর হচ্ছে, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। পরের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি লিখো। উত্তর হচ্ছে, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, এরপর ব্যাকরণের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তির্যক বিভক্তি বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, যে বিভক্তিগুলি সব কারকেই প্রযুক্ত হয় তাই হলো তির্যক বিভক্তি, যেমন এ তে। পরের প্রশ্ন দেখো, ব্যতিহার কর্তা কাকে বলে? উত্তর হচ্ছে, দুটি কর্তার মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে সেই ক্রিয়ার কর্তা দুটিকে ব্যতিহার কর্তা বলে, যেমন উদাহরণ, রাজায় রাজায় যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, বিভক্তি অনুসর্গের পার্থক্য। বিভক্তি আর অনুসর্গ এরকমভাবে দুদিকে লিখে নেবে। তারপরে দেখো, বিভক্তি স্বাধীনভাবে বসতে পারে না, অনুসর্গ স্বাধীনভাবে বসতে পারে। পরেরটা দেখো, বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন, অন্য পদের অর্থ প্রাধান্য কোন সমাসে থাকে কোন সমাসে? উত্তর হবে বহুব্রীহি সমাসে। পরের প্রশ্ন, কর্মের বিপসার উদাহরণ দাও। উত্তর হচ্ছে, কি কি খাবে। তারপরে কি কি নিচে তোমরা এইভাবে দাগ দিয়ে দেবে। এর পরের প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস পদের সমাস নির্ণয় করো। উত্তর হবে, প্রলয়ের নিমিত্ত উল্লাস, নিমিত্ত তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজ হলো কোনো ব্যক্তি বা বস্তুর বচন অর্থাৎ সংখ্যা নির্দেশ করা। দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য। উত্তর হচ্ছে দেখো, দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি বোঝায়, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমাহার বা সমষ্টি না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেমন দশানন। এরপর উদাহরণ দিয়ে দেবে, দশানন, দশ আনন যার, এটা সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। আর পঞ্চবটি, পঞ্চবটের সমাহার দ্বিগু সমাস। এরপর পরের প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্য। উত্তর হচ্ছে, উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। পরের প্রশ্ন, মহামারীতে গাঁ উজাড় হয়েছে, কারক ও বিভক্তি লিখো। উত্তর হবে, করণ কারকে তে বিভক্তি। তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাকরণের প্রশ্ন। এরপর এর যে 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই 3 নম্বরের প্রশ্নের উত্তরে আমরা যাব। তোমরা দেখো আমি কিভাবে লিখছি, সেইভাবে তোমরা এই উত্তরগুলো তৈরি করে নাও। প্রথম প্রশ্ন দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তাকে তাকে একথা কেন বলা হয়েছে? উত্তর হচ্ছে দেখো, সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বক্তা হলেন বিরাগী রূপী হরিদা। তাকে একথা কেন বলা হয়েছে? দেখো, জগদীশবাবু আগন্তুকের সাজে সজ্জিত বহুরূপী হরিদাকে নিচে নেমে এসে অভ্যর্থনা না জানানোর জন্য বিরাগী হরিদা জগদীশবাবুকে একথা বলেছিলেন। অর্থাৎ তিনি নিচে নেমে এসে তাকে অভিবাদন করেননি, জানাননি, এই জন্য তিনি এই কথাটা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো,
এত বড় কার্যকুশলা মেয়ে, মেয়েটিকে, মেয়েটির কার্যকুশলতার পরিচয় দাও। উত্তর হচ্ছে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে মেয়েটি হলো অপূর্বর প্রতিবেশী ক্রিশ্চান মেয়েটি। এর পরের অংশ দেখো মেয়েটির কার্যকুশলতার পরিচয়। অপূর্বর অনুপস্থিতিতে অপূর্বর ঘরে চুরি হয়েছিল, কিন্তু তার বুদ্ধি ও কর্মকুশলতায় টাকা কড়ি ছাড়া অন্য সবেই রক্ষা পেয়েছে। এই মেয়েটির তৎপরতার জন্য খুব বেশি কিছু চুরি হয়নি। সে চোর তাড়িয়ে দরজায় তালা লাগিয়ে দিয়েছে। পরে অপূর্ব ঘরে ফিরলে সেই ঘরে প্রবেশ করে ছড়ানো সব জিনিস গুছিয়ে রেখে কি হারিয়েছে কি আছে তার ফর্দ বানিয়ে দিয়েছে। এভাবেই অপরিচিতা মেয়েটির কার্যকুশলতার পরিচয় পাওয়া যায়। তাহলে এইভাবে তোমরা এই উত্তরটা তৈরি করে নেবে। এরপর এই পেজটায় যে কবিতার প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় বলতে কি বোঝানো হয়েছে? বাক্যটির অন্তর্নিহিত অর্থ লিখো। উত্তর হচ্ছে দেখো নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় কবি কালবৈশাখীর ঝড় বলতে পরাধীন ভারতবর্ষে ইংরেজদের শাসন, শোষণ ও অত্যাচারে সামাজিক দুর্যোগকে বুঝিয়েছেন। এর পরের অংশটা দেখো বাক্যটির অন্তর্নিহিত অর্থ। পরের অংশটা হচ্ছে কেতন শব্দের অর্থ হলো পতাকা। নূতন কেতন হলো সেই পতাকা যা নূতনকে সূচিত করে। চৈত্র বৈশাখ মাসের সাময়িক প্রাকৃতিক বিপর্যয়কে বলে কালবৈশাখী। কি বলে? কালবৈশাখী বলে। পরাধীন ভারতবর্ষে ইংরেজদের শাসন, শোষণ ও অত্যাচারে সামাজিক দুর্যোগকে কবি কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। এই ধ্বংসের মধ্যেই কবি নবসৃষ্টির ইঙ্গিত পেয়েছেন। এর পরের অংশ দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কে? কেন সে মানহারা? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানহারা মানবী হলো আফ্রিকা। কেন সে মানহারা? দেখো সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে। সাম্রাজ্যবাদীদের হাতে পর্যুদস্ত লুণ্ঠিত আফ্রিকার প্রতি গভীর সমবেদনা জানানোর জন্যই কবি এমন অভিধা প্রদান করেছেন। আফ্রিকাকে মানহারা মানবী কল্পনা করে কবি তার সম্মান হারানোর বেদনাকে চিরায়ুত করে তুলে ধরতে আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন। তাহলে এই হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলোর উত্তর। এইভাবে তোমরা লিখে নিয়ে এই উত্তরগুলো তৈরি করে নাও। এবং এরপর এই পেজটা থেকে যে বঙ্গানুবাদটা রয়েছে সেই বঙ্গানুবাদের উত্তরটা তোমরা ভালোভাবে শুনে নাও, শুনে পড়ে সেটা লিখে নাও তোমরা। দেখো বঙ্গানুবাদের প্রথম লাইন দেখো, ভালোভাবে শুনো তারপরে লিখে নাও। উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ। প্রসপার মানে হচ্ছে উন্নতি লাভ করা। প্রসপার মানে হলো উন্নতি লাভ করা। তাহলে প্রথম লাইনের মানে হচ্ছে আমাদের জীবনে উন্নতির চেষ্টা করা উচিত। আর একবার বলছি শুনে নাও। প্রথম লাইনের অর্থ হচ্ছে আমাদের জীবনে উন্নতির চেষ্টা করা উচিত। পরের লাইন দেখো, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি। মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। কিন্তু আমাদের নৈতিকতার বোধ ত্যাগ করা উচিত নয়। দ্বিতীয় লাইনের অর্থটা আরেকবার শুনে নাও। কিন্তু আমাদের নৈতিকতার বোধ ত্যাগ করা উচিত নয়। পরের লাইন দেখো, ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি। যদি আমরা অসততার সাথে আপোষ করি, ডিসঅনেস্টি মানে হচ্ছে
অসততা। ডিসঅনেস্টি পর্যন্ত শুনে নাও। ডিসঅনেস্টি, যদি আমরা অসততার সাথে আপোষ করি, it would be difficult for us to respect ourselves. যদি আমরা অসততার সাথে আপোষ করি তাহলে আমাদের নিজেদের সম্মান করা কঠিন হবে। এই পুরো লাইনটার মানেটা আরেকবার শুনে নাও। ইফ উই থেকে একদম আওয়ার সেলফস পর্যন্ত শুনে নাও। যদি আমরা অসততার সাথে আপোষ করি তাহলে আমাদের নিজেদের সম্মান করা কঠিন হবে। এরপর শেষ লাইনের অর্থ শুনে নাও। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট টু চুজ দ্য রাইট ওয়ে। রাইট ওয়ে মানে হচ্ছে সঠিক পথ, আর চুজ মানে হচ্ছে বেছে নেওয়া। তাই সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে শেষ লাইনটার অর্থটা আরো একবার শুনে নাও। তাই সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে তোমাদের বঙ্গানুবাদের উত্তর, এবং বাকি প্রশ্নেরগুলোর উত্তরও আমি বলে দিলাম। এইভাবে পরবর্তী আরো পেজগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।